ইনফ্লামেশন দ্যাট কজেস হচ্ছে পলিনেফ্রাইটিস, অনেক সময় ইনফেকশন হলে পলিনেফ্রাইটিস হয়, তার থেকে হতে পারে হেরিডিটি, যেমন পলিসিস্টিক কিডনি থাকে, ক্রনিক ইনফেকশন, অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্সিডেন্টাল ইভেন্টস। দেন রেনাল ফেলিওর, ডায়াগনোসিস, হাউ টু ডায়াগনোস, symptoms, anorexia, nausea, vomiting, hypertension, fluid overloaded, oliguria, and signs হচ্ছে most sign হচ্ছে untreated anemia, hypertension, fluid overload or any biochemistry, that means blood reports, urea normal urea level cross করলে, normal creatinine level cross করলে, electrolytes that means হচ্ছে potassium বেশি হলে, then we call that the patient is CRF, is going to CRF. Creatinine clearance, that means হচ্ছে GFR, GFR হচ্ছে glomerulus filtration rate, মানে আমাদের কিডনি গ্লোমেরুলাস কিভাবে ফিল্টার করছে তার রেটটা কত, সেটা ডিটেক্ট করে আমি GFR ডিটেক্ট করে আমি পেশেন্টকে স্টেজ ওয়াইজ CRF পেশেন্টকে আমি ডিটেক্ট করতে পারি যে স্টেজ কোন স্টেজে আছে পেশেন্ট। তো হোয়াট ইজ GFR? GFR হচ্ছে GFR is the abbreviation of glomerular filtration rate, which is a light, now like to light it on, which is a test used to check how well the kidneys are working naturally. GFR range, normal GFR range হচ্ছে 90 to 100 milliliter per liter. তো পেশেন্টের আমি কিভাবে স্টেজ ওয়াইজ GFR ক্যালকুলেট করে আমি পেশেন্টকে স্টেজ ওয়াইজ আমি পেশেন্টকে বলবো কোন স্টেজে আছে এখন। GFR স্টেজ 1 হচ্ছে GFR রেট গ্রেটার দ্যান 90 ml, স্টেজ 2 হচ্ছে GFR রেট 60 to 89 milliliter per minute. Third stage 30 to 59 milliliter per minute. Stage 4 15 to 29 milliliter per minute, and stage 5 that called ESRD, end stage renal disease. এখন আমরা কখনো সিকেডি কে এখন আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ মানে একদম অ্যাডভান্স যেটা বলি আমরা ESRD, এটা হচ্ছে স্টেজ 5। when আমি কখন বুঝবো যে পেশেন্ট স্টেজ 5 এ চলে গেছে, যখন GFR রেট less than 15 ml per minute, যখন GFR রেট ক্যালকুলেট করব তখন আমি বলবো যে পেশেন্ট একদম এন্ড স্টেজ কিডনি ডিজিজে পৌঁছে গেছে। তো একটা ফর্মুলা আছে GFR ক্যালকুলেট করার জন্য, সেই অনুযায়ী ক্যালকুলেট করা হয়। আর এই GFR অ্যাট ফার্স্ট হচ্ছে, তারপরে হচ্ছে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি রেনাল ফেলিওর অ্যাকিউট অর ক্রনিক হতে পারে। রেনাল ফেলিওর আর ইট ইজ রিভার্সেবল অর ইরিভার্সেবল। আচ্ছা, ট্রিটমেন্ট অপশন, ট্রিটমেন্ট কি আছে? ফার্স্টলি হচ্ছে প্রি-ডায়ালিসিসের সময় আমি ডায়ালিসিস করছি না যখন, তখন আমি কিছু জিনিস যদি আমি চেক করতে পারি তাহলে পেশেন্টের মানে ডায়ালিসিস করার দরকার হয় না, কিছুদিন পেশেন্ট এটাতে অনেক ভালো থাকবে। যেমন কন্ট্রোল, যে সিমটমগুলোকে আমি দেখতে পাচ্ছি সেই সিমটমগুলোকে কন্ট্রোল করতে হবে। যেমন হাইপার টেনশন যদি হয় তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ আমি দিচ্ছি, তারপর রেনাল বোন ডিজিজ অ্যাডিশন ক্যালসিয়াম ভিটামিন ডি দেবো, তারপর হচ্ছে অ্যানিমিয়া ট্রিটমেন্ট করবো, এরিথ্রোপয়েটিন বা ব্লাড দিয়ে কারেকশন করার চেষ্টা করবো, তাহলে পেশেন্ট কিছুদিন হয়তো পেশেন্টের এটা ডিলে করবে। তারপরে দেন স্টেজ হচ্ছে ডায়ালিসিস, তার একদম লাস্টে রেনাল ট্রান্সপ্লান্টেশন। What is dialysis? Dialysis is an artificial process that partially replaces renal function, removes waste product from blood by diffusion, removes excess water by ultrafiltration. Waste and water pass into a special liquid dialysis fluid that is called dialysate. Types of dialysis: hemodialysis and peritoneal dialysis. The hemodialysis, peritoneal dialysis, movement of solute of water across a semi-permeable membrane, that is called dialysis membrane. What is diffusion? Actually dialysis এর মেইন দুটো থিংস মানে হয়, ডিফিউশন অ্যান্ড অসমোসিস। দুটো প্রক্রিয়ায় ডায়ালিসিসটা পুরোপুরি হয়, একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে অসমোসিস। তো হোয়াট ইজ ডিফিউশন? ডিফিউশন আমরা সবাই জানি, মুভমেন্ট অফ সলিউট অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। আর হোয়াট ইজ আল্ট্রাফিল্ট্রেশন? আল্ট্রাফিল্ট্রেশন, it is made by osmosis.
অসমোসিস যেখানে কি হচ্ছে লো মানে লো অসমোলারিটি টু হাই কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, হাই অসমোলারিটি। মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস সেমি পারমিয়েবল মেমব্রেন। দেন সিলেকশন অফ হিমোডায়ালিসিস অর পেরিটোনিয়াল ডায়ালিসিস। আমি একটা পেশেন্ট দেখে আমি কিভাবে সিলেক্ট করব যে পেশেন্টকে আমি হিমোডায়ালিসিসে নেব না আমি পেরিটোনিয়াল ডায়ালিসিস অ্যাডভাইস করব। তো ক্লিনিক্যাল কন্ডিশন দেখবো ফার্স্ট, তারপর পেশেন্টের লাইফস্টাইল, পেশেন্ট হাইজিন, পার্সোনাল হাইজিন হচ্ছে মোস্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে পিডির ক্ষেত্রে। পার্সোনাল হাইজিন যদি ভালো না হয় তাহলে আমি সেই পেশেন্টকে কখনোই সিএপিডির অ্যাডভাইস করব না। আর হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, সিএপিডি ফ্লুইড ঠিক মতো পাওয়া যাবে বা পেশেন্ট ডায়ালিসিস করতে ঠিক মতো আসতে পারবে কিনা সেটাও আমাকে দেখতে হবে। এখানে একটা পিকচার আছে যেটা শো করছে অসমোসিস অ্যান্ড হচ্ছে ডিফিউশন, হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। এটা কিডনির একটা পিকচার, এখানে পুরো দেওয়া আছে যে সার্কুলেশন, আর্টারি দিয়ে ব্লাড পুরো অ্যারো আর্টারি থেকে ব্লাড যাচ্ছে পুরো কিডনির মধ্যে ঢুকে পুরো ফিল্ট্রেশন অ্যান্ড ডায়ালিসিস হয়ে আবার ভেনাস রিটার্ন হচ্ছে, ভেন দিয়ে রিটার্ন হচ্ছে। প্রোটিন, নিউট্রিয়েন্টস, ওয়াটার অ্যান্ড সাম আয়ন্স রিটার্ন টু ব্লাড, মানে প্রসেস হয়ে যাওয়ার পর পুরোটাই বেরিয়ে যাচ্ছে না, কিছু কিছু প্রোটিন, নিউট্রিয়েন্টস এগুলো রিঅবজার্ভ হচ্ছে। অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট কন্ট্রোলড অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যান্ড অ্যান্ড আয়ন্স এক্সক্রিটেড, যেগুলো বেরিয়ে যাওয়া সেগুলো বেরিয়ে যাচ্ছে, কিছু জিনিস আবার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। রিকোয়ারমেন্ট ফর এইচডি হিমোডায়ালিসিসের জন্য কি কি রিকোয়ারমেন্ট? গুড অ্যাক্সিস টু পেশেন্ট সার্কুলেশন, পেশেন্টের সার্কুলেশনের জন্য ভালো একটা অ্যাক্সিস চাই। ইট মে বি পার্মানেন্ট অ্যাক্সিস অর মে বি টেম্পোরারি অ্যাক্সিস। আর হচ্ছে গুড ভাস্কুলার স্ট্যাটাস, কার্ডিওভাস্কুলার স্ট্যাটাস, দ্যাট মিনস পেশেন্ট যখন ডায়ালিসিসে যাবে, হিমোডায়ালিসিসের ক্ষেত্রে পেশেন্ট অ্যারিথমিয়া, চেস্ট পেন এগুলো কমপ্লেইন করে, তো সেক্ষেত্রে আমাকে ওটাও দেখতে হবে। আচ্ছা, কোথায় কোথায় আমি এইচডি করতে পারি? এইচডি মে বি ক্যারিড আউট ইন এ এইচডি ইউনিট, হিমোডায়ালিসিস ইউনিট, অথবা সেলফ কেয়ার সেন্টার, অথবা হোম, অ্যাট হোম। এইচডি ইউনিট হচ্ছে স্পেশালি ডিজাইন, it is in the hospital, renal unit within a hospital. Patient must travel to the unit 3 days per a week. Patient are unable to move around while dialysis. তখন আমি কি করতে হবে? পেশেন্টকে এন্টারটেইন করতে হবে। ওই যে 4 আওয়ার্স 3 উইকস নিচে 4 আওয়ার্স, তো পেশেন্ট বোরিং না হওয়ার জন্য পেশেন্টের সঙ্গে চ্যাটিং, রিডিং, ওয়াচিং টিভি অ্যান্ড ইটিং। Nursing staff prepare equipment inside the needles and supervise the sessions. A self-care dialysis, যদিও এটা আমাদের এখানে সম্ভব না। পেশেন্ট টেক মোর অ্যাক্টিভ রোল, এখানে পেশেন্ট সব করবে। পেশেন্ট প্রিপেয়ার ডায়ালিসিস মেশিন, ইনসার্ট দ্য নিডলস, অ্যাডজাস্ট পাম্প স্পিড অ্যান্ড মেশিন সেটিং, চার্ট দেয়ার প্রগ্রেস আন্ডার দ্য সুপারভিশন অফ ডায়ালিসিস স্টাফ। পেশেন্ট এখানে সেলফ সাফিসিয়েন্ট, পেশেন্ট নিজেই করছে সব। পেশেন্ট মাস্ট ট্রাভেল টু দ্য ইউনিট 3 days per week. পেশেন্ট নিড টু বি অ্যান ফিক্সড শিডিউল, মানে সপ্তাহে আমি দুটো আমার শিডিউল ফিক্স থাকবে, সেদিনই পেশেন্টকে আসতে হবে। আর একটা আছে হোম হিমোডায়ালিসিস, যেটা আমি বাড়িতে করতে পারি, যদিও আমাদের মতো এই দেশে সম্ভব না। ইউজ অফ মেশিন সেট আপ অ্যাট হোম, পুরো মেশিন সমস্ত কিছু বাড়িতেই সেট আপ করে নেওয়া যাবে। মেশিনস হ্যাভ মেনি সেফটি ডিভাইস, বা বাড়িতেই আমি পেশেন্টের জন্য ডায়ালিসিসের জন্য বাড়িতে সবকিছু আমি অ্যারেঞ্জমেন্ট করতেই পারি। যেমন আমাদের এক্স পিএম ভিপি সিং ছিলেন, তিনি কিন্তু বাড়িতে হিমোডায়ালিসিস করতেন, তার বাড়িতে হোম হিমোডায়ালিসিস হতো। আচ্ছা, এইচডি অ্যাক্সিস, there are 2 types of HD access for hemodialysis. Must provide good flow and reliable accesses, that is AV fistula, that means arteriovenous fistula. আর একটা হচ্ছে vascular access catheter, that may be permanent catheter অথবা temporary. Permacath, that means হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যেমন থিন ভেইন থাকে বাচ্চাদের ক্ষেত্রে, তখন আমি পার্মাকাথ অ্যাডভাইস করতে পারি, এবং এটা 1 year পর্যন্ত খুব ভালো থাকে। যদি ফুললি কেয়ার এবং পার্সোনাল হাইজিন মেনটেন করা যায় তাহলে এখানে ইনফেকশন হওয়ার চান্স একদম মিনিমাম। এই যে নাও উই শো এ পিকচার
দ্যাট ইজ এভি ফিস্টুলা। এই পেশেন্টের এভি ফিস্টুলা আছে, দুটো প্রিকিং পয়েন্ট দেখা যাচ্ছে। ওয়ান ইজ দ্য আর্টেরিয়াল অ্যান্ড ওয়ান ইজ দ্য ভেনাস। Towards the fistula, that is artery, and away from fistula, that is vein. Just see the picture. Artery and vein. Blue is vein and red is artery. And permacath. This is called permacath. Permanent catheter, that is jugular. আমি জুগলার থেকে পুরো একদম নিয়ে পার্মাক্যাথ একদম মানে ইনফেকশন জাস্ট মিনিমাল, মানে দ্যাট মিনস হচ্ছে সাবক্লেভিয়ান বা জুগলার বা ফিমোরালের থেকে পার্মাক্যাথ করলে পেশেন্ট অনেক সেফ। আচ্ছা, এভি ফিস্টুলা অ্যাক্সেস ম্যাচুরিটি হতে 6 উইকস, মোর দ্যান 6 উইকস বা 6 উইকস অ্যাবাউট নিয়ার অ্যাবাউট। এনশিওর গুড ওয়ার্কিং ওয়াটার। আমি পেশেন্টকে কি অ্যাডভাইস করবো যে ফিস্টুলাটা আপনার ভালো হবে, আপনার ফিস্টুলা গুড ওয়ার্কিং করবে, সেক্ষেত্রে আমাকে অনেক অ্যাডভাইস দিতে হবে। যেমন আমি ওয়ার্ডে যে আমি বলছি ওয়ার্ডে দিদিদেরকে যে কি কি না করা উচিত, যেমন টাইট ক্লোদিং, তারপরে হচ্ছে রিস্ট ওয়াচ, কখনোই যেন ফিস্টুলার আর্মে না পড়ে। তারপর হচ্ছে ডেইলি মানে প্রত্যেক দিন যেন নোটিফাই করে, যদি ফিস্টুলা কখনো বন্ধ হয়ে যায় বা নট ওয়ার্কিং তখন ইমিডিয়েট ইনফর্ম করবে। নো বিপিকা, অ্যাভয়েড বিপিকা ফর ফিস্টুলা। ফিস্টুলা আর্মে কোনো বিপিকা বাঁধবে না। ব্লাড স্যাম্পলিং, কোনো ব্লাড স্যাম্পলিং ফিস্টুলার হাত থেকে নেবে না। অ্যাভয়েড স্লিপিং অন দ্য ফিস্টুলা। পেশেন্টকে বলতে হবে যে কখনোই ফিস্টুলা আর্মের দিকে ঘুরে কখনোই শোবে না, তাহলে ফিস্টুলাটা আমার ব্যাড হতেই পারে। আর একটা হচ্ছে আর ব্রুজ দেখবে, একটা ফ্যান্টাস্টিক একটা আওয়াজ বেরোয় যখন ফিস্টুলাটা গুড ওয়ার্কিং কন্ডিশনে থাকে, ওই আওয়াজটা যখন স্টপ হচ্ছে বা কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে তখন যেন ইমিডিয়েট ইনফরমেশন হয়। তারপর আরেকটা জিনিস হয়, ওয়ার্ডে অনেক সময় ক্যাথিটার ব্লিডিং বা ফিস্টুলা ব্লিডিং হলে সবাই ঘাবড়ে যায়, তো ওটা কিছু ব্যাপার না, জাস্ট প্রেস করে রাখতে হবে। যখন ওটা মানে পেশেন্টটাকে জাস্ট প্রেশার দিয়ে আপনি 10-15 মিনিট রেখে দিন, এমনি এমনি ব্লাডটা অটোমেটিক্যালি আবার ক্লটিং হয়ে যাবে, ওতে ভয়ের কিছু নেই। আর একটা আছে গ্রাফটিং, সিনথেটিক গ্রাফট, যেটা আমরা এখন পুরোপুরি অ্যাভয়েড করি, কেননা ওটা একটা ফরেন বডি, ওটা যদি ফিস্টুলার মধ্যে দেওয়া যায় যে কোনো মধ্যে ইনফেকশন হতে পারে, তো এটা এখন একদম মানে একদম স্ট্রিক্টলি একদম অ্যাভয়েডেবল। এখন হচ্ছে ভাস্কুলার অ্যাক্সিস ক্যাথিটার। কি কি ক্যাথিটার? ডাবল লুমেন প্লাস্টিক টিউব একটা, ইট মে বি প্লেসড জুগলার, সাবক্লেভিয়ান অর ফিমোরাল ভেন, মে বি টেম্পোরারি অর পার্মানেন্ট। আমি আগেই বলে দিয়েছি টেম্পোরারি হচ্ছে কেন আমি টেম্পোরারি করছি, যে পেশেন্টকে আমি অ্যাডভাইস করবো যে আপনি ফিস্টুলাটা করিয়ে নিন, ফিস্টুলাটা করালে আমার ইনফেকশনের চান্সেস একদম কমে যাবে, তো ততদিন পর্যন্ত ওয়েট করানোর জন্য, ফিস্টুলা ম্যাচিওর করার জন্য আমি পেশেন্টকে বলবো আপনি টেম্পোরারি একটা অ্যাক্সেস করিয়ে নিন। আর একটা হচ্ছে পার্মানেন্ট, যাদের পুয়ার ভেসেলস, যেমন ডায়াবেটিক পেশেন্ট, বাচ্চাদের, এদের ক্ষেত্রে ভেসেলস এত থিন থাকে, সেক্ষেত্রে ফিস্টুলা করা যায় না, মুশকিল হয়, তখন আমরা পার্মাক্যাথের অ্যাডভাইস করি। পার্মাক্যাথ হচ্ছে বললাম তো 1.5 ইয়ার্স গুড কন্ডিশনে থাকে, খুব ভালো থাকে। আর হচ্ছে ক্যাথিটার এরিয়া যখন আমি ড্রেসিং করব সবসময় আমাকে ক্লিন রাখতে হবে, ড্রাই রাখতে হবে, ড্রেসিংটা সবসময় ভালো করে করতে হবে, তা নাহলে ইনফেকশন হলে একদম সেন্ট্রাল লাইনে ইনফেকশন মানে পুরো হোল বডি ইনফেকশন হবে, সেক্ষেত্রে ব্লাড সেপ্টিসেমিয়া হতে পারে। কি কি প্রবলেম হতে পারে হিমোডায়ালিসিসে? কি কি প্রবলেম? সো মেনি প্রবলেম প্রচুর হতে পারে, যেমন হচ্ছে র্যাপিড চেঞ্জেস ইন বিপি ডিউরিং ডায়ালিসিস। পেশেন্টের হঠাৎ করে বিপি কমে গেল, পেশেন্ট বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার ভমিটিং আছে, তখন বুঝতে হবে পেশেন্টের বিপি ফল করছে। চেস্ট পেইন, তারপরে ইরিটেবিলিটি, ফ্যাটিগ, টেম্পোরারি লসেস অফ ভিশন লস হয়। ফ্লুইড ওভারলোড কখন হচ্ছে? যখন পেশেন্ট একদিন ডায়ালিসিস করে গেল, নেক্সট দিন যখন আসছে ও হয়তো অনেকটা পরিমাণে জল খেয়ে নিল, তো সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে অ্যাডভাইস দিতে হবে যে আপনি বেশি পরিমাণে জল খাবেন না, আপনার যেহেতু আবার 2 দিন পরে ডায়ালিসিস হবে, এই অ্যাডভাইসগুলো অবশ্যই পেশেন্টকে দিতে হবে, তা নাহলে ফ্লুইড ওভারলোড হবে, সেক্ষেত্রে চেস্টে জল মরবে, পালমোনারি এডিমা হবে, অনেক কমপ্লেন হতে পারে। ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে একদম মাস্টলি। মোর স্টিগনেন্ট উইথ এইচডি দেন পিডি থেকে এইচডিতে রেস্ট্রিকশনটা সবচেয়ে বেশি করতে হবে। আমি পেশেন্টকে সবসময় অ্যাডভাইস করবো কতটা আপনি জল খেতে পারেন। কেন? আমি সবসময় বলবো আউটপুট যতটা বেরোবে তার থেকে 500 ml বেশি, এর থেকে বেশি না। কেন 500 ml? আমি তো 600 বলতে পারতাম, 400। ওয়াই 500 হচ্ছে আমরা যেটা ইনভিজিবল লস, যেটা আমি রেসপিরেশন নিচ্ছি, সোয়েটিং হচ্ছে, এতে 500 ml মোটামুটি ফ্লুইড লস হয়। সেই কারণে আমি পেশেন্টকে বলবো যে আপনার আউটপুট যতটা হবে সেটা কাউন্ট করে তার সঙ্গে আপনি 500 ml এক্সট্রা ফ্লুইড খেতে পারেন। ইন কেস অফ আপনার হচ্ছে গরমের দিনে কি করবো, আমি সামারে পেশেন্টকে বলবো আরেকটু বেশি খেতে, কারণ সামারে আমার সোয়েটিংটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে লসটা বেশি হয়ে যাবে।
তো অ্যাকর্ডিং টু সিজন পেশেন্টকে আমি অ্যাডভাইস করতে পারি। মিনিমাম 500। হাইপারক্যালিমিয়া বিটুইন টু ডায়ালিসিস, হাইপারক্যালিমিয়া পেশেন্ট খেয়ে নিলে অনেক কিছু পটাশিয়াম বেড়ে যাবে, পটাশিয়াম বেড়ে গেলে হার্ট ফেলিওরের চান্স থাকবে, অ্যারিথমিয়া হবে, কার্ডিয়াক অ্যারিথমিয়া। লস অফ ইন্ডিপেন্ডেন্স, প্রবলেমস উইথ অ্যাক্সেসের প্রবলেম হতে পারে, পুয়ার কোয়ালিটি, ব্লকেজ হয়ে যায় অনেক সময়, ইনফেকশন হতে পারে ভাস্কুলার অ্যাক্সিস ক্যাথেটারের ক্ষেত্রে, পেইন উইথ নিডলস, যখন আমি নিডলটা দিচ্ছি পেইন ফিল করবে পেশেন্ট, ব্লিডিং হতে পারে, যেটা আমি বললাম যে ফিস্টুলা ব্লিডিং ডিউরিং অ্যান্ড আফটার ডায়ালিসিস মেবি ফিস্টুলা ব্লিডিং হতেই পারে, ইনফেকশন ডিউরিং সেশন, সাইড ইনফেকশন, ব্লাড বর্ন ভাইরাসেস দ্যাট ইজ হেপাটাইটিস বি, এইচআইভি হতে পারে। আচ্ছা, টাইপস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস। সিএপিডি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস, আর একটা হচ্ছে অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস। CAPD, what is CAPD? Dialysis takes place 24 hours a day, 7 days a week. Patient is not attached to a machine for treatment. এক্ষেত্রে পেশেন্টের কোনো মেশিন লাগছে না। Exchange are usually carried out by patient after training by a CAPD nurse. CAPD পেশেন্ট যখন নেবে তাকে অনেক কিছু বলে দিতে হবে। তা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিংটা ভীষণ ইম্পর্টেন্ট CAPD, ইন কেস অফ CAPD। তো পেশেন্টকে আমি সিস্টার হয়ে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্টকে বলতেই হবে তুমি ভালো করে হ্যান্ড ওয়াশিংটা করো। আর হ্যান্ড ওয়াশিং যে প্রসিডিওর আছে সেটা যদি জানা থাকে সেটা দেখিয়ে দিলে তো আরো বেটার। আর একটা হচ্ছে মোস্ট পেশেন্ট নিডেড 3 to 5 exchange a day, that is 4 to 6 hour intervals, 30 minutes per exchange. May use 2 to 3 liter fluid in abdomen. অ্যাবডোমেনে 2 থেকে 3 লিটারের বেশি জল দিতেই পারি আমি, 2 থেকে 3 লিটার দেবো, তার বেশি দেবো না। এখানে নো নিডলস, কোনো নিডল পেইনও নেই পেশেন্ট অনেক আরাম ফিল করবে। লেস ডায়েটারি অ্যান্ড ফ্লুইড রেস্ট্রিকশন, যেমন হিমোডায়ালিসিস করলে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে ডাইরেক্টলি, কিন্তু সিএপিডির ক্ষেত্রে সেটা বেরোচ্ছে না। ধরো ডায়েটারি হ্যাবিট, ফ্লুইড, এগুলো আমি এখানে পেশেন্টকে রেস্ট্রিকশনটা কম করতে পারি, কোনো ব্যাপার নেই। একটা ছবিতে দেখাচ্ছে সিএপিডি এক্সচেঞ্জ, পেশেন্ট নিজেই এক্সচেঞ্জ করছে, নিজের পেশেন্ট লাগানোর পরে সিএপিডিটাও হলো, ব্যাগটা দেখুন থ্রো আউট করছে ডাস্টবিন, দেন পেশেন্ট চলে যাচ্ছে নিজে। আর একটা হচ্ছে এপিডি, অটোমেটেড পেরিটোনিয়াল ডায়ালিসিস, সবচেয়ে বেস্ট, কিন্তু আমাদের দেশে সম্ভব না। ইউজেস অ্যাট হোম বেসড মেশিন টু পারফর্ম এক্সচেঞ্জ ওভারনাইট ট্রিটমেন্ট। আমি একটা এপিডি মেশিন লাগিয়ে সিএপিডি ফ্লুইড কানেকশন করে দেবো, কানেকশন করে দিলে কি হবে, সারা রাত্রি ডায়ালিসিস হয়ে যাবে, এবং এটা অটোমেটিক্যালি ফ্লুইড যখনই যেটুকু বেরিয়ে যাচ্ছে ও আবার ফুলফিল করে দেবে। অতএব পেশেন্ট স্লিপিংও হবে, পেশেন্টের ডায়ালিসিসও হয়ে যাবে, পেশেন্ট নেক্সট দিন তার কাজটাও ঠিক মতো করতে পারবে, তার ডিউটি হ্যাজার্ড হবে না, তার সময়টাও বাঁচবে। এটা requires more 8 to 10 hours. Machines are portable with inbuilt safety features and requires electricity. মেশিনটা পোর্টেবল, আমি নিয়েও চলে যেতে পারি, আমি যেখানে যাচ্ছি সেখানে নিয়ে গিয়েও আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। সেটাই বলছি, অনেক এক্সপেন্সিভ বলে আমাদের এখানে সম্ভব না। সিএপিডি ক্যাথিটার, একটা সিএপিডি ক্যাথিটার ইনসার্ট করা আছে পেশেন্টকে, তার ছবি একটা আছে। In case of hemodialysis, diet is most important. Why diet is important? Managing the diet can slow renal disease. ডায়েটটাকে যখন আমি প্রি ডায়ালিসিস স্টেজে আছে তখন যদি আমি পেশেন্টকে বলতে থাকি আপনি এইগুলো খাবেন না, এইগুলো রেস্ট্রিকশন করুন, তাহলে পেশেন্টটাকে অনেক আমি সেভ করতে পারবো। কারণ অন্তত মানে ডায়ালিসিস এক্ষুনি যেত, সেটাকে আমি হয়তো আরো 4-5 দিন, আরো 4-5 মাস, 6 মাস পর্যন্ত আরো সুন্দরভাবে আমি পেশেন্টকে অ্যাডভাইস করতে পারবো যে আপনি এইগুলো যদি ওবে করেন তাহলে আপনি আরো কদিন সেভ থাকবেন। তারপরে হচ্ছে তা নাহলে ডায়ালিসিস করতেই হবে, লাস্টলি তো ডায়ালিসিস করতে হবে। এবার কন্ট্রোলিং ডায়েট, ফুডস টু কন্ট্রোল আর দোজ কন্টেনিং, কোন ডায়েটগুলো আমি কন্ট্রোল করব, প্রোটিন, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ফ্লুইড। হুইচ ডায়েট প্রোটিন? অ্যানিমাল প্রোটিন, দ্যাট ইজ ডেয়ারি মিল্ক, চিজ, মিট হচ্ছে স্টিক বা পর্ক, পোলট্রি, চিকেন, টার্কি, এগস ইয়ক। আর প্ল্যান্ট প্রোটিন, অল ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবল, ব্রেডস অ্যান্ড সিরিয়ালস। মেজর সোর্স, পটাশিয়ামের সোর্স কোনগুলো, সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়, আমি এগুলো সবসময় পেশেন্টকে বলবো আপনি এগুলো একদমই খাবেন না। মিল্ক, পটাটোস, ব্যানানাস, অরেঞ্জেস, ড্রাইড ফ্রুটস, লেগিউমস, নাটস, সল্ট সাবস্টিটিউট, চকোলেট অ্যান্ড অলসো টি। আমি যে পেশেন্টের যে ডায়ালিসিস হচ্ছে তাকে আমি সবসময় বলবো আপনি দিনে চাটা একদমই খাবেন না, চাটা অ্যাভয়েড করুন,
অনেকে পারে না, তাহলে দিনে অন্তত মানে 50 ml আপনি একবার নিন। সোডিয়াম কন্টেনিং রেগুলেট, সোডিয়ামটা কি করছে আমাদের ব্লাড ভলিউমটাকে রেগুলেট করে প্রেসার, ব্লাড প্রেসারটাকে কন্ট্রোল করছে। তো আমি সেক্ষেত্রে সোডিয়াম যাতে না বেড়ে যায় তাহলে সল্ট অ্যাভয়েড করবো। আর হচ্ছে ইউজ অল্টারনেট ফুড সিজনিং, যেমন লেমন অ্যান্ড লাইমস, স্পাইসেস, সি ফুড সিজনিং, ইটালিয়ান সিজনিং, ভিনিগার্স অ্যান্ড পিপার্স। ফ্লুইডস, হেলদি কিডনিজ রিমুভ ফ্লুইডস অ্যাজ ইউরিন। পার ডে 1 কিডনি কত লিটার ফ্লুইড আউটপুট করে পার ডে? ফিল্ট্রেট করছে কতটা? ফিল্ট্রেট করছে 198.5 লিটার পার ডে, 198.5 লিটার পার ডে। বাট ইউরিন এক্সিড করছে কত? only 1.5 লিটার। all are reabsorbed, all are reabsorbed. Phosphorus is a mineral which combines with calcium to keep bones and teeth strong. Too little calcium and too much phosphorus, need to control phosphorus in the diet. ডায়েটে আমি ফসফরাস কন্ট্রোল করবো, যার জন্য আমরা সবসময় পেশেন্টকে ফসফরাস বাইন্ডিং দিই যখন ফসফরাস বেশি হয়ে যাচ্ছে, এবং উইথ ক্যালসিয়াম। নিড টু টেক এ ফসফেট বাইন্ডার অর এ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। ফসফেট বাইন্ডারের সঙ্গে সবসময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, না হলে ফসফরাস অ্যাবজর্ব হবে না। The vitamins, that is folic acid, iron supplement, আমরা তো আয়রন ট্যাবলেট দিই উইথ ফলিক অ্যাসিড। ডু নট টেক ওরাল কন্ট্রাসেপটিভ, কখনোই ডক্টরের পারমিশন ছাড়া কখনোই যেন না নেয়। এবং আমরা আরেকটা জিনিস করি, আয়রন হিমোগ্লোবিন ইয়ে করার জন্য আয়রন মল্টোজ আর আয়রন সুক্রোজ দিই। আয়রন মল্টোজ আর সুক্রোজ অনেকে মানে কনফিউশন থাকে কতটা দেবো, কতটা ফ্লুইডে দেবো। অ্যাকচুয়ালি হচ্ছে 250 ml NS and 100 microgram iron, 250 ml NS and 1 hour per, মানে একদম ওভার 1 hour। ম্যানেজিং ইউর ডায়েট, ইন্ডিকেটরস অফ গুড কন্ট্রোল। ওয়েট লস আর গেইন, ওয়েট লস হচ্ছে না গেইন হচ্ছে পেশেন্টের দেখবে। ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে নাকি দেখবে। সোয়েলিং আছে কিনা হ্যান্ডস বা ফিটে, বা ব্লাড স্যাম্পল, ব্লাড টেস্ট করে তো আমি দেখতেই পারবো যে পেশেন্টের বাড়লো কি কমলো না ঠিক আছে পেশেন্ট। ল্যাব মনিটরিং এর মধ্যে তো আমি জানি হিমোগ্লোবিন, অ্যালবুমিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিএফআর যদিও আমাদের এখানে দেখা হয় না, ওটা ফর্মুলায় আমরা দেখি। 24 আওয়ার্স ইউরিনটা দেখা হয়, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন লেভেল। The lifestyle changes with PD. Lifestyle changes, that means to flexibility. PD flexibility can be performed almost anywhere. Patient PD fluid পেটে নিয়ে চলে গেল, 2-3 লিটার ফ্লুইড পেশেন্ট নিল, 2 to 3 আওয়ার্স পেশেন্ট রাখবে পেটে, তারপরে এসে আবার বের করে দেবে, দিয়ে হয়ে গেল। তাহলে এটা পেশেন্টের পক্ষে অনেক ফ্লেক্সিবল। দ্যাট হেমোডায়ালিসিস হলে কি আমাকে 4 ঘন্টা ওখানে শুয়েই থাকতে হবে, আমি 4 ঘন্টা ওখান থেকে আমি উঠতে পারবো না, মুভ করতে পারবো না, কিন্তু পিডির ক্ষেত্রে আমি মুভ করতে পারবো। Traveling, dialysis supplies can be delivered to most part of the world, travel more flexible. APD machine are portable. Portable machine বলে এটা আমি মানে নিয়ে চলেই যেতে পারি। Will fit into a car boot, can be carried by train or air. Responsibility, কি responsibility আছে? Requires more responsibility from patient but more independence. Sports and exercise, most are possible. স্পোর্টস ও পেশেন্ট ফ্লুইড রয়েছে, তাদের স্পোর্ট খেলাধুলা করতেই পারে, এক্সারসাইজ করতেই পারে। অ্যাডভাইস অন সুইমিং, লিফটিং, কন্ট্যাক্ট স্পোর্টস, সেক্সুয়াল অ্যাক্টিভিটি মে এফেক্ট রিলেশন বেসড অন পেশেন্টের অ্যাংজাইটি, পেশেন্টের মানে মনের উপরে সব ডিপেন্ড করবে। ডেলিভারি অ্যান্ড স্টোরেজ অফ সাপ্লাইজ, হোম ডেলিভারি অ্যান্ড স্টোরেজ, বাড়িতেই আমি ওটা পৌঁছে দিলাম এবং ওটা স্টোর করে রাখতে বলবো। এ মান্থ সাপ্লাইজ 40 বক্সেস, বাড়িতে একটা স্পেস করবো যেখানে আমি 40 বক্সেস এক মাসে পুরোটা কমপ্লিট করে রাখতে পারি, তাহলে আমার কি হ্যাজার্ড হলো না, আমি আমার সময় মতো আমি ঠিক মতো নিতে পারবো। প্রবলেমস উইথ ট্রিটমেন্ট, সিএবিডির ক্ষেত্রে প্রবলেমস আছে। কি প্রবলেম? মনোটোমি অফ ট্রিটমেন্ট, দ্য ট্রিটমেন্ট নেভার গোজ অ্যাওয়ে এগেইনস্ট ডেজ অফ উইথ এইচডি। বডি ইমেজ প্রবলেমস, এসকেপ উইথ এ পার্মানেন্ট ক্যাথিটার, অ্যাবডোমিনাল স্ট্রেচিং, একটা ক্যাথিটার এখানে আছে, সবসময় একটা কেমন আনইজি ফিল হবে। তারপর কি ফ্লুইড ওভারলোড, মাচ লেস এ প্রবলেম দেন উইথ এইচডি, সবসময় ফ্লুইডটা ভেতরে থাকবে, পেশেন্টের হতেও আনইজি হবে একটা ক্যাথিটার ফ্লুইড। ডিহাইড্রেশন লেস কমন দেন ফ্লুইড ওভারলোড, ডিহাইড্রেশন বেশি কমন নয়, ফ্লুইড ওভারলোডটা বেশি হতে পারে, কারণ যদি ফ্লুইড আউটপুট ভালো না হয় তো ফ্লুইড ওভারলোড হবে। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ব্লোটেড ফিলিং হবে,
যা মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা ভেসে বেড়াচ্ছে। পুয়ার ড্রেনেজ, সিএবিডি ফ্লুইড দেখবো আমি যেটা ইন করলাম আউটপুটটা কত হচ্ছে। আমি ইন করলাম 2 লিটার, আউটপুট হলো 1.5 লিটার, তাহলে 500 ml তো ওখানে অ্যাবজর্ব হয়ে গেল, তাহলে পেশেন্টের ফ্লুইড ওভারলোড হবে। প্রবলেমস উইথ ট্রিটমেন্ট, হার্নিয়া যদি পেশেন্টের থাকে তাহলে প্রবলেম হতে পারে, আবার সিএপিডি করার পরেও হার্নিয়া হতে পারে। একটা কম্পারিজন ডায়ালিসিস ট্রিটমেন্ট অপশন, মানে 3টে ডায়ালিসিসের মধ্যে কম্পারিজন, যেমন হিমোডায়ালিসিস, হোম ডায়ালিসিস পিডির ক্ষেত্রে সম্ভব, ইউনিট এইচডি তো ইউনিটে গিয়ে করতে হবে, আর হোম এইচডি হোমেই হতেই পারে। কনভেনিয়েন্ট সেশন পিডির ক্ষেত্রেও এফেক্টিভ, বাট নট ইউনিট এইচডি অ্যান্ড হোম এইচডি অলসো। হোম ইকুইপমেন্ট সাপ্লাইজ, পিডিতে হোম ইকুইপমেন্ট সাপ্লাইজ সবই যাবে, ইউনিট এইচডিতে তো ইউনিটেই থাকবে, অ্যান্ড হোম এইচডিতে এটা হচ্ছে পেশেন্টের সবার ইকুইপমেন্টস বাড়িতেই থাকবে। স্পেশাল ডায়েট ফ্লুইড অ্যালাউন্স, স্পেশাল ডায়েট পিডির ক্ষেত্রে স্পেশাল ডায়েট যেরকম হবে ইউনিট এইচডিতেও তাই হবে, হোম এইচডিতেও তাই হবে। স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ 3টের ক্ষেত্রেই হতে পারে, কারণ যখন পেশেন্ট এইচডি থাকছে না তখন পেশেন্ট নিজে এক্সারসাইজ স্পোর্টস করতেই পারে। ফুল ডে অ্যাক্টিভিটি আর ওয়ার্ক স্কুল, পিডির ক্ষেত্রে চলে যাওয়া যাবে, স্কুলে চলে গেলাম, কাজ করতে চলে গেলাম, কিন্তু ইউনিট এইচডির ক্ষেত্রে সম্ভব না, বাট হোম এইচডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ডাইরেক্ট অ্যাসিস্ট পার্টনার বা ফ্যামিলি, ডাইরেক্ট অ্যাসিস্ট পিডির ক্ষেত্রে দরকার নেই, পেশেন্ট নিজেই করতে পারবে। ইউনিট এইচডিতে ইউনিটে যারা থাকছে তারা করছে, বাট হোম এইচডিতে বাড়ির লোকের পার্টিসিপেশন দরকার। আর ট্রাভেল হচ্ছে পিডির ক্ষেত্রে ট্রাভেল করতে পারি, আমি নিয়ে চলে গেলাম, ইউনিট এইচডিতে প্রিয়র নেই, আর হোম এইচডিতে তো আমি নিয়ে যেতে পারবো না মেশিনটা। থ্যাংক ইউ। জয়া ও তুমি